পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। এলজিইডিতে 257 প্রকৌশলীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে অনিয়ম, আবারও অনেকের পদোন্নতির উদ্যোগ। আদালতের স্থিতাবস্থা খতিয়ে দেখার তাগিদ টিআইবির। বহুমুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। 25 বছর ধরে মাস্টার প্ল্যানেই আটকে আছে সম্প্রসারণের কাজ। 2020 সালেই ছাড়িয়েছে যাত্রী ধারণ সক্ষমতা। পর্যটক খরা কাটছে না সেন্ট মার্টিনে। অনুমতি দিলেও 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য। বিধিনিষেধ শিথিল না হলে সংকট বাড়ার আশঙ্কা দ্বীপবাসীর। এবং শাটডাউনে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অচল অবস্থা। বাতিল 5000-এর বেশি ফ্লাইট। সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট দ্বন্দ্ব অব্যাহত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন, রয়েছে স্বাভাবিক সরবরাহ। তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসে 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। এদিকে দামের চাপে অসহায় ভোক্তা। আবাদ ও ফলন বাড়ায় অভ্যন্তরীণ উৎপাদনেই চাহিদা পূরণ সম্ভব। তাই কৃত্রিম সংকটের চাপের মুখে আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর এক লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? 3 জেলাতে আপনার ফুল না 3 থানায়, কারণ এই পিসটা মনে করেন 64টি জেলা নিয়ন্ত্রণ করা লাগতেছে। এর কারণে মনে করেন যে এখন আমদানিও কম, এই জন্য দামটা একটু বেড়ে গেছে। পুরোটাই আমাদের দেশি মালে চলছে। এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে, কারণ এখন হাটে বাজারে মালটা কম উঠতেছে। ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত অর্থ বছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন। এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুত। 4 নভেম্বর আমরা যে তথ্য জেলা থেকে, সেখানে আমরা 3,67,300 মেট্রিক টন আমাদের এখনও মজুত আছে কৃষক পর্যায়ে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। আমরা সেখান থেকে 87,000 মেট্রিক টন পাবো। আরেকটা আমাদের আছে মুড়ি কাটা পেঁয়াজ, আপনার ছোট পেঁয়াজ লাগা যেটা বড়, সেটা অলরেডি আবাদ শুরু হয়েছে। আরও 2,42,000 মেট্রিক টন পেঁয়াজ পাবো। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও। কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল 80 টাকা, অথচ এর আগে 2023 ও 2024 সালে জুন মাসেই 1 কেজি পেঁয়াজের দাম ছাড়ায় 85 টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় 115 টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। বাড়লে হয়তো 20 টাকা, 10 টাকা বা 5 টাকা এরকম করে বাড়তে পারে। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ 40 টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা 7,715 মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের 7 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন 173 কোটি টাকারও বেশি। কৃষিবিদরা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনের চাহিদা পূরণ সম্ভব। এখানে হয়তো এটা 80 টাকার মধ্যে 100 টাকা ঠিক ছিল, 120 টাকা না। অনেকগুলি কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না। কারণ এইটুকু হিট, এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। হঠাৎ দাম বেড়ে গেছে, 3 কেজির জায়গায় 2.5 কেজি কিনলাম, এইটুকু করতে হবে। কিন্তু এখন যদি আমদানি করা শুরু করি তাহলে কিন্তু আরেকটা মেসাকার হবে, তাহলে সামনে গিয়ে দাম আবার বেড়ে যাবে। 2024-25 অর্থ বছরে সারা দেশে 2,93,431 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন 44.5 লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পেঁয়াজের বাজার, উৎপাদন, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম, প্রতিবেদনে আমরা যেমন তথ্য উপাত্তের মাধ্যমে দেখলাম প্রতি বছরই এই অগাস্ট সেপ্টেম্বরের সময়টিতে এসে পেঁয়াজের দাম কিছুটা বাড়াটা স্বাভাবিক এবং সবকিছু মিলিয়ে সরবরাহ কমা বা সবকিছু মিলিয়ে আমাদের অভ্যন্তরীণ
উৎপাদন বা অভ্যন্তরীণ যে সরবরাহ তা দিয়ে আসলে জনগণের চাহিদা মেটানো সম্ভব, এমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম। তো সবকিছু মিলিয়ে এই সময়টিতে এসে পেঁয়াজের দাম বাড়াটা, বৃদ্ধি পেয়ে যাওয়াটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? আসলে যৌক্তিক না। তার কারণ হলো যে এবছর পেঁয়াজের উৎপাদন খুবই ভালো ছিল। আমরা সাধারণত ৩৫ লাখ টন পেঁয়াজ যদি উৎপাদন হয় তাহলে আমদানির প্রয়োজন পড়ার কথা না। তো এবার তো ৪০ লক্ষ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবং যা বোঝা যায় যে এখনও কৃষকের কাছে পেঁয়াজ রয়ে গেছে, যেটা বাজারে সরবরাহ করা হচ্ছে। আর যারা ব্যবসায়ী আছে তাদের কাছেও মজুদ রয়ে গেছে। এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে দাম বৃদ্ধির পেছনে একটা ষড়যন্ত্র আছে। এটা হলো যে দামটা বৃদ্ধি করে একটা ক্ষেত্র প্রস্তুত করা যাতে করে আমদানি করা যায়। কারণ এই যখন দামটা বাড়িয়ে যদি আমদানি করা হয় এবং সেটা যদি বাজারে ছাড়া হয় তাহলে তারা অনেক বেশি লাভবান হবে। কিন্তু আমাদেরকে দেশের স্বার্থ এবং আমাদের কৃষকের স্বার্থ বিবেচনা করতে হবে। এবছর আমাদের এখন যেই অবস্থা সেটা হলো যে প্রায় মৌসুমের শেষ, আর 1 মাস পরেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। এর সময়টা হলো খুব কম, ছোট একটা সময়, 1 মাস। তো এই সময়ে স্বাভাবিকভাবেও দাম বাড়তে পারে, যেহেতু সরবরাহটা একটু কমে আসে, কাজেই দাম একটু বাড়ে সাধারণত এই সময়ে। কিন্তু এটা কিন্তু কৃষকদের জন্য উৎসাহ বা ইনসেন্টিভ হিসেবে কাজ করে এবং তাতে করে পরবর্তী বছরে তারা অনেক বেশি করে উৎপাদন করার জন্য আগ্রহ। সেক্ষেত্রে এই যে দাম বৃদ্ধির অজুহাতে, সরবরাহ কমের অজুহাতে দাম বৃদ্ধি, এবং সেই দাম বৃদ্ধির অজুহাতে আবার আমদানি করার জন্য একটা চাপ প্রয়োগ করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর পেঁয়াজ আমদানির জন্য। তো এই যদি আমদানির অনুমতি যদি দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি যেমনটি বললেন এই দাম বৃদ্ধিটা আসলে কৃষকদের জন্য একটি উৎসাহমূলক কাজ হিসেবে দাঁড়ায়। সেই জায়গায় আবার মনে হয় যে দাম বৃদ্ধি হলেও এখন যে সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে যদি তাদেরকে আমদানির অনুমতি দেওয়াও হয় তাহলে এই সময়ের মধ্যে আমদানি করে নিয়ে এসে যে বাজারে ছাড়বে এবং দামটাকে কমানো যাবে, এটা সম্ভব না। কারণ আমদানি করতে হলেও তো সময়ের দরকার হয়। তার আগে হয়তো ওই সময়ের মধ্যে হয়তো আমাদের মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করবে। কাজে এমন একটা পরিস্থিতিতে আমদানির যে অনুমতি দেয়া, এটা হয়তো খুব একটা যুক্তিপূর্ণ হবে না। আমাদেরকে বরং যারা আসলে বাজারটাকে অস্থির করছে তাদেরকে দেখা দরকার এবং বাজারটা ক্রমাগতভাবে মনিটরিংয়ের উপরে রাখা দরকার। আসলে আমাদের এখন যে দামটা, এটা অস্বাভাবিক। আমাদের যদি সময়টা এরকম হয় যে একদম ক্রান্তিকাল, যে কিছুদিন পরেই আমাদের নতুন পেঁয়াজ আসবে, আর এখন একদম মৌসুমের শেষ, এ সময় কিছুটা হয়তো দাম বাড়তে পারে, কেজিতে 10 টাকা বাড়তে পারে, 40 টাকা বাড়ার কোনো যৌক্তিকতা নেই আসলে। তো সেই ক্ষেত্রে এই যে 40 টাকা বাড়ানো, আপনি কি তবে এরকম কি আমরা ধারণা করতে পারছি কিনা যে এই দাম বৃদ্ধিটা শুধুমাত্র ওই কোনো অজুহাত দেখিয়ে আসলে আমদানির অনুমতিটা নেওয়ার কারণেই দামটা বৃদ্ধি করা হচ্ছে? আসলে এখন একমাত্র যেই যৌক্তিক কারণ আমার কাছে মনে হয় সেটা হলো যে যারা ব্যবসায়ী তারাই আবার আমদানিকারক। এরা দামটা বাড়িয়ে এখন এখানে একটা ক্ষেত্র প্রস্তুত করতে চেষ্টা করছে যাতে করে আমদানির অনুমতি তারা পায়। আমার মনে হয় এটা সরকার বুঝবে এবং যারা আমদানির অনুমতি দেয় তারা এটা অনুধাবন করবে। 1 মাসের সময়ের জন্য আমদানির অনুমতি দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। সেক্ষেত্রে যদি আমদানির অনুমতি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রান্তিক কৃষি পর্যায়ে আসলে কৃষকদের ওপর তার প্রভাব কেমন পড়তে পারে? দেখেন, এখন যদি আমদানির অনুমতি দেওয়া হয় তাহলে এই পেঁয়াজটা আসতে তো আরও 2-3 সপ্তাহ লেগে যাবে এবং তখন আমাদের উৎপাদন মৌসুম শুরু হয়ে যাবে। প্রথমে মুড়ি কাটা পেঁয়াজ, এরপরে হালি পেঁয়াজ আসতে শুরু করবে জানুয়ারি থেকে। তো কাজে তখন তো আমাদের বাজারের দামটাকে অনেক বেশি নিচে নামিয়ে দেবে। যেমন গত বছর প্রচুর উৎপাদন হয়েছিল এবং পেঁয়াজের দামটা অনেক নিচে নেমে গিয়েছিল এবং কৃষকরা তার যে উৎপাদন খরচ সেটা তুলতে পারছিল না প্রথম দিকে। তো এটা একটা অসুবিধা হবে। এর চাইতে বরং এখন যেহেতু কিছুটা সরবরাহ সংকট, দামটা বেড়ে গেছে, কাজে আমাদের ভোক্তা যারা আছে তাদের এখানে করণীয় আছে। ভোক্তারা এখন অর্ধেক পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিতে পারে। এই 1 মাস তারা যদি পেঁয়াজের ব্যবহার কমিয়ে দেয়
তাহলে পেঁয়াজের সংকট তো হবেই না, বরং পেঁয়াজের দামটা অনেক কমে যাবে। আরেকটি বিষয় হলো যে দেখেন, পেঁয়াজ আমাদের কিন্তু সমস্যা ছিল বেশ কিছুদিন ধরে। আমরা পেঁয়াজ আমদানি করছি 4-5 লাখ টন, তার চেয়েও বেশি আমদানি করেছি, কিন্তু এখন কিন্তু পেঁয়াজের উৎপাদন অনেক বেড়ে গেছে। এবং এইরকম একটা সময়ে পেঁয়াজ আমদানি না করে বরং আমদানি প্রতিস্থাপন নীতি আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদের কৃষকদেরকে উৎসাহিত করে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য আসলে তাদেরকে আরো আগ্রহী করে তোলা। উৎপাদন বাড়ানোর প্রসঙ্গ যেহেতু এখানে নিয়ে আসলেন স্যার, আপনার কাছে প্রশ্ন, আপনি যেমনটি বলছিলেন 35 লাখ টন পেঁয়াজে আমাদের চাহিদা পূরণ হওয়ার জন্য যথেষ্ট, সেখানে আমাদের এবছরের উৎপাদন 40 লাখ টন ছাড়িয়ে গেছে এবং সেই জায়গায় আসলে আপনিও বলছিলেন যে কেজিতে এই মৌসুমের শেষ পর্যায়ে এসে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি যৌক্তিক হতে পারে, 40 টাকার যৌক্তিকতা আপনি দেখছেন না। তো এই যে বাজার নিয়ন্ত্রণের অভাব, আমি এখানে যদি চিন্তা করি যে বাজার দর কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখানে দায় সারা মনোভাব কিংবা কি কি জিনিস আসলে এর পেছনে রয়েছে বলে আপনি মনে করছেন? দেখেন, যারা মজুত করে এবং যারা ব্যবসায়ী, তাদের সব দিকেই তাদের হাত থাকে এবং তারা এগুলো সব বিবেচনায় নিয়েই দামটা বাড়ায়। কিন্তু আমাদের সরকারের যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ, তাদের সঙ্গে যারা কাজ করে, তারা হয়তো সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করছে না। যদি ঠিকভাবে এখানে মনিটরিং কাজটা করা হয় তাহলে পেঁয়াজের দামটা এত বেশি বাড়ার কথা না। আরেকটি বিষয় হলো যে পেঁয়াজ এটা কিন্তু খুব পচনশীল বিষয়, এটা কিন্তু দীর্ঘদিন এমনি ধরে রাখতে পারবে না। কাজে 1 মাস যে ধরে রাখবে এবং প্রান্তিক পর্যায়ে যেই পেঁয়াজ আছে কৃষকের কাছে আছে এবং আমাদের ব্যবসায়ীদের কাছে যেটা আছে, এটা স্বাভাবিকভাবে তাদেরকে ছেড়ে দিতে হবে এখন। কাজে এটা একটু কিছুটা ধৈর্য ধরতে হবে, আমাদের ভোক্তা যারা আছে তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে আগাম পেঁয়াজ উৎপাদন এটাকে ত্বরান্বিত করতে হবে এবং আস্তে আস্তে আমাদেরকে দেখতে হবে যে পেঁয়াজের আমদানি নির্ভরতা একেবারেই আমাদেরকে পরিহার করতে হবে। এখন এই বছর যেরকম উৎপাদন হয়েছে, সামনের বছর যদি আরও 2 লাখ টন পেঁয়াজ উৎপাদন বেশি হয় তাহলে আমাদের কোনো ক্রমেই আমদানির প্রয়োজন আর হবে না এবং স্বাভাবিকভাবেই আমাদের বাজারটা চলবে এবং যখন ক্রাইসিস থাকে তখনই দামটা বাড়ে। এখন আরও যদি 2 লাখ টন পেঁয়াজ বেশি উৎপাদন হয় সামনের বছর, তখন এই মৌসুমের শেষ সময়ে এসেও হয়তো আমাদের কোনো এই যে পেঁয়াজের আমদানিটি খুব বেশি প্রয়োজনীয় না এখনকার পরিস্থিতিতে, কিংবা আপনি যেমনটি বললেন 2 লাখ টন আমদানি যদি আমরা বাড়াতে পারি সামনের বছর থেকে এর প্রয়োজনীয়তা আরও কমে যাবে। তারপরও ব্যবসায়ীদের মধ্যে এই যে পেঁয়াজ আমদানিকারক যারা, তাদের মধ্যে আমদানি করার যে প্রবণতাটি, এটি কেন তৈরি হচ্ছে বা এর পেছনে তাদের কি কোনো লাভ কিংবা তাদের কোনো চক্রের কোনো লাভ রয়েছে কিনা? দেখেন, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক বেশি প্রফিট চায় এবং এটা দেখেন এই গত কয়েক বছর যদি আমরা দেখি যে ভারত থেকে তো বেশিরভাগ পেঁয়াজ আসে, যখন ভারতে দাম বেড়ে যায় তখন বাংলাদেশে খুব দ্রুত দাম বেড়ে যায় এবং যখন ভারত পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করে দেয় তখন বাংলাদেশে 200-300 টাকাও পেঁয়াজের দাম হয়ে গেছে, এটাও আমরা দেখেছি। তো কাজেই এটা আমাদের ব্যবসায়ীরা এটা করে থাকে। তা এখন এই ক্ষেত্রে আমরা যদি উৎপাদনটা বাড়াতে পারি, দেখেন এটা হয় যখন ক্রাইসিস থাকে, যখন সরবরাহ সংকট থাকে তখন ব্যবসায়ীরা এই সুযোগটা বেশি করে নিতে পারে। তো যখন সরবরাহ সংকট একদমই থাকবে না তখন এই ধরনের যে দামের এত বেশি উত্থান পতন এটা আর হবে না। কাজে আমাদেরকে আমদানির কথা বিবেচনা না করে এই সময়ে যে কিছুটা দাম বৃদ্ধি এটাকে সহনীয় পর্যায়ে বিবেচনা করে আমাদের উচিত হবে সামনের সিজনে আরও বেশি করে পেঁয়াজ উৎপাদন করা, যাতে করে পরবর্তী সময়ে এবং এই দামের উত্থান পতন এতটা বেশি না হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, পেঁয়াজের বাজার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। নাটোরে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করায় সপ্তাহ ব্যবধানে দাম কমেছে কেজিতে 20 থেকে 25 টাকা। এছাড়া ফেনীতে সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দর, তবে চড়া সামুদ্রিক মাছের বাজার। অন্যদিকে আমন ধান উঠতে শুরু করায় নওগাঁয় চালের দর কমেছে কেজিতে 2 টাকা।
নাটোর শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। সপ্তাহ ব্যবধানে অধিকাংশের দাম কমেছে কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত। তবে বেগুন ও শিমের দর এখনো চড়া। লাউয়ের দাম কম, কালকে 12 টাকা দাম, তাই নিতে পারছে না লাউ। ভ্যানে ভাড়া দেওয়া লাগছে 300 টাকা, লাউ বেশি 250 টাকা, ভ্যানে ভাড়ার টাকাই উঠছে না। এদিকে সরবরাহ বাড়ায় ফেনীর পাইকারি বাজারে কমেছে দেশীয় সব ধরনের মাছের দর। তবে সামুদ্রিক মাছের সরবরাহ কমায় কেজি প্রতি বেড়েছে 30 টাকা পর্যন্ত। 200 টাকা, 210 টাকা, 180 টাকা। কার্পু মাছ বিক্রি হয়েছে 230, 240। তেলাপিয়া মাছ হয়েছে 180, 170। মাছটার বাজার আজকে অনেক খারাপ। পাইকার নাই তো, আমাদের মাছ বিক্রি করবো কার কাছে, এই কারণে হলো বাজার খারাপ। অন্যদিকে আমন ধান কাটা শুরু হওয়ায় প্রভাব পড়েছে নওগাঁর পাইকারি চালের মোকামে। স্বর্ণা 5 ও 28 জাতের চাল কেজিতে কমেছে 2 টাকা। এছাড়া সরু জাতের চালের দর 50 কেজির বস্তায় কমেছে 60 টাকা পর্যন্ত। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। 2010 সাল থেকে 13 সাল পর্যন্ত এলজিইডিতে 257 জন প্রকৌশলীর চাকরি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর হয়েছে অনিয়মে ভর করে। আদালতের নির্দেশে গেল এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এলেও তাদের ভেতর থেকে অনেককে আবার পদোন্নতির প্রস্তাব করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যদিও তাদের পদোন্নতি সহ অন্যান্য কার্যক্রমে রয়েছে আদালতের স্থিতাবস্থা। পদোন্নতির বিষয়ে অধিদপ্তরের অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ টিআইবির। এমএস আরিফিনের রিপোর্ট। এলজিইডিতে উন্নয়ন প্রকল্প থেকে 2010 সাল হতে 2013 সাল পর্যন্ত মোট 257 জনকে বিধিবহির্ভূতভাবে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। গেল এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা এই তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন অনিয়মের চিত্র। প্রতিবেদনে দেখা যায় 257 জনের মধ্যে 36 জনের প্রকল্পে চাকরির ধারাবাহিকতা ছিল না। অনেকের কৃষিতে ও যন্ত্রকৌশলে বিএসসি ডিগ্রি থাকলেও কাজ করছেন এলজিইডির পূর্ব প্রকৌশলী হিসেবে। এমনকি এই 257 জনকে প্রথম দফায় যে পদোন্নতি দেয়া হয় সেটিও আইনসম্মত হয়নি। এ অবস্থায় এক রিটের প্রেক্ষিতে গেল 6 আগস্ট তাদের পদোন্নতি সহ বিভিন্ন কার্যক্রমে স্থিতাবস্থা দেন উচ্চ আদালত। অথচ গেল 4 সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক অফিস আদেশে দেখা যাচ্ছে এলজিইডির প্রথম শ্রেণীর পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত ও উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত জনবল থেকেই 212 জনকে পঞ্চম গ্রেডে পদোন্নতির জন্য সুপারিশ করতে 6 সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার বিভাগ, যারা 23 সেপ্টেম্বর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েও সভার দিন তা স্থগিত করে। রিটের তথ্য, এই পদোন্নতির তালিকায় ওই 257 জনের অনেকেই রয়েছেন। এ অবস্থায় গেল 15 অক্টোবর অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির স্থানীয় সরকার বিভাগ বরাবর এক নোটিশ পাঠান, যেখানে বলা হয় অভিযুক্তদের ব্যাপারে দেয়া স্থিতাবস্থা মানা না হলে তা হবে আদালত অবমাননার শামিল। যাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হয়েছে অনিয়ম করেই উচ্চ আদালতের আদেশকে পাশ কাটিয়ে তাদের পদোন্নতির উদ্যোগের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ টিআইবির নির্বাহী পরিচালকের। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এমনকি দুর্নীতির অভিযোগ আছে বা অন্য কোনো কারণে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছে ফ্রম দ্য কোর্ট, সেই ক্ষেত্রে তো কোনো অবস্থায় একতরফাভাবে এলজিইডির মতো প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার পিছনে কি যুক্তি আছে সেটা এলজিইডি ব্যাখ্যা করা উচিত। কোনো কারণে যেন উপযুক্ত ও নির্দোষ কর্মকর্তারা তাদের উপযুক্ত প্রাপ্য থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার তাগিদও টিআইবির। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রূপ পাওয়ার 25 বছর পেরিয়ে গেল মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজও, এমনকি যাত্রী ধারণ সক্ষমতায় পেরিয়ে গেছে 2020 সালে। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ থাকলেও নানামুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর তা হয়ে উঠতে পারছে না। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো
মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর জাপানের আর্থিক সহায়তায় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায়। অবশ্য এই মেয়াদকাল ছিল 2020 সাল পর্যন্ত। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সক্ষমতা 65 PCN থেকে বাড়িয়ে করা হয়েছে 92 PCN। এখন 777 থেকে শুরু করে যে কোনো সাইজের বিমান অনায়াসে নামতে পারবে এই রানওয়েতে। বাড়ানো হয়েছে অ্যাপ্রন পার্কিং সক্ষমতাও। তবে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে এই বিমানবন্দরকে গড়ে তুলতে গেলে প্রয়োজন মাস্টার প্ল্যানের যথাযথ বাস্তবায়ন। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে, এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে। এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। বিমানবন্দর দুই হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আলোচিত টিটিপাড়া আন্ডারপাসের কাজ অবশেষে শতভাগ সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। নারায়ণগঞ্জ দক্ষিণের রেল নেটওয়ার্ক সহজ করা এবং রাজধানীর টিটিপাড়া এলাকার যানজট নিরসনে একই সঙ্গে রেল ও সড়ক পথ চালু রাখতে বিশেষভাবে তৈরি করা হয় এটি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সবশেষ টিটিপাড়া আন্ডারপাস। এটির উপর দিয়ে ট্রেন চলাচল আর নিচ দিয়ে চলবে সব ধরনের যানবাহন। মাঝখানে 4 লেনে মোটর চালিত যানবাহন আর দুই পাশের 2 লেনে ধীরগতির যান চলাচল করবে। তবে 5 মিটারের বেশি উঁচু যান চলাচল করতে পারবে না। আর সৌন্দর্য বর্ধনে পথ চলতে ঋতু বৈচিত্র্যের নান্দনিকতা উপভোগ করা যাবে। এটি খুলে দেওয়া হলে টিটিপাড়া এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে। এটার কারণে খুব স্বাভাবিক গাড়ির গতিতে যাবে, ট্রেন গতিতে চলবে। এটা খুলে দিলে আমরা খুব সহজে মতিঝিল আমরা যেতে পারবো। জরুরি দরকারে যারা যাবে তারা এই পথ দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবে। আন্ডারপাসটিতে সুশৃঙ্খল যান চলাচল ব্যবস্থা ছাড়াও পানি নিষ্কাশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। 75 পিলট সম্পন্ন আলাদা 4টি পাম্প রয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে লেভেল অনুসারে পাম্প হবে এবং পার্শ্ববর্তী আমাদের সিটি কর্পোরেশন একটি ক্যানেলে এই পানিগুলোকে পৌঁছায় দেবে। আশা করি জনগণ এই সমস্ত ভোগান্তি থেকে বেরিয়ে এসে তারা এইটা যে সুফল সেটা পাওয়া সুফল। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 172 কিলোমিটারে 128টি আন্ডারপাস রয়েছে। 34,000 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি 99.99% বেশি। 338 মিটার দৈর্ঘ্য এবং 31 মিটার প্রস্থের এই আন্ডারপাস এই এলাকার যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে। রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 2টি জাহাজ চলাচলের অনুমতি প্রশাসন দিলেও গত 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য, খাঁ খাঁ করছে জেটিঘাট। এতে সংকট বেড়েছে দ্বীপে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিষাদে ভরা পুরো সেন্ট মার্টিন দ্বীপ। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। যেটিতেও নেই জাহাজের হুইসেল। সবখানে একরাশ শুনশান নীরবতা।
দ্বীপবাসীর অভিযোগ, আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও গত বছর থেকে পরিবেশ রক্ষার নামে নানা বিধিনিষেধে থমকে গেছে পর্যটন। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। আগে 4 মাসের ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকতে হচ্ছে। অভাব অনটনে অনেকেই জীবিকার খোঁজে দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছেন। 15 দিনে আমাদের ব্যবসা হয়েছিল কিছুটা, 2 মাস পর্যন্ত চলতে পারছিলাম টানা ইনস্টা করে। মাস পর থেকে আমরা কোভিড দুর্ভিক্ষের মধ্যে চলতেছে। 2টা দোকানের মধ্যে 12 বন্ধ দিতে পারতেছি না। আমরা এমন লসে আছি বলার মতো না। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারতেছি না। 500 টাকা সার্জারি বিল, 200 টাকা তুলতে আমার কষ্ট হয়ে কষ্টের মধ্যে আছে সারাদিন। 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে যাব। 2 ঘন্টার জন্য এখানে বা 1 ঘন্টার জন্য কেউ আসবে না। এই মাসে পর্যটক আসার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো পর্যটক এসে নাই বলতেই চলে। সেন্ট মার্টিনে হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট মিলে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও পর্যটক না থাকায় পড়েছে চরম মন্দায় স্থানীয় জনপ্রতিনিধিদের সংখ্যা। দ্বীপের 80% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর টিকে থাকা অসম্ভব, যা শীঘ্রই জীবিকা ও খাদ্য সংকটে রূপ নিতে পারে। সিজনে ভাড়া দিই, বাকি টাইমগুলো তো অফ রাখি। সেই হোটেল রিসোর্ট আমরা এখনো সেভাবে পড়ে আছে, আমরা কিছুই কাজকর্ম হাত দিতে পারছি না। এই জন্যই আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। উৎকণ্ঠা এবং অর্থনৈতিক আয়ের পথ যেটা, সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। সেন্ট মার্টিনের মানুষ উঠুনিয়া টেকনাফ চলে আইছে। সেন্ট মার্টিনবাসী যদি এরকম থাকলে অনাহারে মরবে। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। নিরিবিলি প্রকৃতির এই দ্বীপ এখন নীরবতা আর উদ্বেগে ঘেরা। পর্যটনের এই স্থবিরতা কতদিন চলবে সেটি এখন সেন্ট মার্টিনবাসীর বড় প্রশ্ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁর পাইকারি মোকামে কমেছে মোটা চালের দাম। বিস্তারিত জানাতে নওগাঁর চাল বাজারে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, কার্তিকের শেষ সপ্তাহ চলছে, অর্থাৎ তার 1 সপ্তাহ পরে পুরো তুমি এই অঞ্চলের যেসব নতুন ধান ছিল এই ধানগুলো কিন্তু কেটে তোলা হবে এবং সেখানে নবান্নের এক ধরনের আমেজ বিরাজ করবে। ইতিমধ্যে এই ধান কেটে তোলার যে প্রক্রিয়া তা শুরু হওয়ার কারণেই আমরা দেখছিলাম বাজারে কিছুটা চালের দরের প্রভাব পড়েছে। বিশেষ করে সরু এবং মোটা চালের যে দামগুলো, এই দামগুলোতে আমরা দেখছিলাম বস্তা প্রতি প্রকারের 70 থেকে 80 টাকা মোটা চাল এবং সরু চাল যেটা সেটি 50 থেকে 60 টাকা পর্যন্ত প্রতি বস্তায় কমেছে। অর্থাৎ কেজিতে দর কমেছে 1 থেকে 2 টাকা পর্যন্ত প্রকার ভেদে এবং দর আগামীতে আরো কিছুটা কমে যাওয়ার কথাই বলছে ব্যবসায়ীরা। কারণ নতুন ধান ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু মজুদ যে চালগুলো থাকে এই চালগুলো স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা কিন্তু আর ধরে রাখতে চান না। ফলেই বর্তমানে এই চালগুলো বাজারে ব্যাপকভাবে ছড়ার পরেই এই দরের জায়গাটা কিছুটা নিচের দিকে নেমে আসছে এবং আগামী সপ্তাহের পর থেকে যেহেতু এই অঞ্চলে পুরো দমে নতুন ধান ঘরে ওঠা শুরু হবে, তখন কিন্তু আরেক দফা দরের এক ধরনের পতন হবে। আমরা দেখছিলাম সরু যে চালগুলো রয়েছে, কাটারি, নাজির, জিরা, পারিজা, এই চালগুলো প্রকার ভেদে 1 থেকে 2 টাকা, বিশেষ করে 68 থেকে 70-এর ঘরে যে চাল ছিল সেটা 2 টাকা কমেছে। পাইজাম বা বিশেষ করে স্বর্ণাপাত মোটা যে চালগুলো, এই চালগুলো প্রকার ভেদে 2 টাকা, বিশেষ করে 57 থেকে 60 টাকার ঘরে উঠেছিল সেটা এখন 55-56 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে চালের দরে কমে যাওয়ার কারণে বাজারে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে কিছুটা প্রভাব পড়েছে। আগামীতে আরেক ধরনের প্রভাব তারা আশা করছেন চালের দর নিচে নেমে যাবে, এমন কথাই কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁ চাল বেচাকেনার খবর। আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। 6 বছর পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো তৃতীয় বিজনেস ফেস্টিভ্যাল। শুক্রবার 2 দিন ব্যাপী এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়, যেখানে গেস দ্য লোগো, বিজনেস অলিম্পিয়াড, কেস সলভিং সহ বিভিন্ন সেগমেন্টে সাজানো হয়েছে এবারের আয়োজন। ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন বাংলাদেশের অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মের বন্দি পাঠশালার জনপ্রিয় শিক্ষক মাকসুদুর রহমান তানভীর, ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাহিন চৌধুরী। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। বিশ্ববাজারে কমছে খাদ্য পণ্যের দাম। গেল সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দানাদার খাদ্য, দুগ্ধজাত পণ্য ও চিনির মতো পণ্যের দাম কমেছে 1.6%। তবে বেড়েছে ভেজিটেবল অয়েলের দাম। এমন তথ্যই মিলেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার সবশেষ প্রতিবেদনে। বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমেছে খাদ্যপণ্যের দাম।
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAOর সবশেষ প্রতিবেদন বলছে, গেল সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে খাদ্যপণ্যের দাম কমেছে 1.6%। অক্টোবরে গম, চাল, চালের কুড়ার মতো দানাদার খাদ্যের দাম কমেছে 1.3%। এই সময়ে কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দামও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে কমেছে 3.4%। FAOর তথ্য বলছে, উৎপাদনের তুলনায় চাহিদা কমায় গত 4 মাসে ধারাবাহিকভাবেই কমেছে চিজ, গুঁড়া দুধ, মাখন জাতীয় পণ্যের দাম। বিশ্ববাজারে গেল বছরের সর্বনিম্ন দামের চেয়েও কমতির দিকে চিনির দাম। সেপ্টেম্বরের তুলনায় পণ্যটির দাম 5.3% কমেছে অক্টোবরে। তবে দাম চড়েছে ভেজিটেবল অয়েলের। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে 0.9% বেড়েছে দাম, যা 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। পাম অয়েল, সানফ্লাওয়ার অয়েলের সরবরাহ সীমিত ও বিপরীতে চাহিদা বাড়ায় দাম বৃদ্ধির কারণ বলে জানিয়েছে FAO। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে আকাশপথে নেমেছে বড় বিপর্যয়। বাতিল হয়েছে 1000 ফ্লাইট আর বিলম্বিত হয়েছে 4000-এর বেশি ফ্লাইট। এদিকে সিনেটে ফিলিবাস্টার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা 38তম দিনে পৌঁছালেও সিনেটে এখনও রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বিমত চলছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে বেড়ে দাঁড়াবে 10%। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্যাপ্ত উৎপাদনের পরও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। LGEDতে 257 প্রকৌশলীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে অনিয়ম। আবারও অনেকের পদোন্নতির উদ্যোগ। আদালতের স্থিতাবস্থা খতিয়ে দেখার তাগিদ TIBর। এবং বহুমুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। 25 বছর ধরে মাস্টার প্ল্যানে আটকে আছে সম্প্রসারণের কাজ। 2020 সালেই ছাড়িয়েছে যাত্রী ধারণ সক্ষমতা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।